ওয়েলকাম সবাইকে ভীষণ ডাব্লিউবিসিএস এ ডাব্লিউবিসিএস 2024 কে লক্ষ্য রেখে আমরা জেনারেল স্টাডিজের উপর যে হাই লেভেল এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি। আর আজকে সেট 9 করব। প্রত্যেকটা সেটে আমরা 25টা করে কোশ্চেন রাখছি, এভাবে আমরা টোটাল 100টা সেট করব। এবং প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা 60 থেকে 70টা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবে, কারণ আমরা কোশ্চেনটাকে ভালো করে অ্যানালিসিস করব। তোমরা একটা সেপারেট নোটবুক তৈরি করতে পারো, যেখানে এক্সট্রা ইনফরমেশন গুলো লিখে রাখতে পারো। অথবা তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন থেকে ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাউনলোড করতে হবে অ্যাপটাকে। এখানে ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে, তার আন্ডারে ডাব্লিউবিসিএস সেকশনে যাবে, সেখানে থেকে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। দেখো, আজকে সেট 9 করবো আমরা। প্রত্যেকটা সেটে আমরা অ্যানসিয়েন্ট মিডিয়েভেল থেকে 5টা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 10টা, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 5টা এবং ইন্ডিয়ান পলিটিক্স থেকে 5টা কোশ্চেন রেখেছি। টোটাল টোটাল প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন আমরা রেখেছি। চলো, প্রথম কোশ্চেন দিয়ে স্টার্ট করি। দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গ্রেট বাথ কোথায় পাওয়া গেছিল, এটা বলছে গ্রেট বাথ কোথায় পাওয়া গেছিল। তো অ্যান্সারটা কি হয়ে যাবে, আমরা জানি সবাই, মহেঞ্জোদারো। দেখো, হরপ্পা ছিল এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম এক্সক্যাভেটেড সাইট। প্রথম পাওয়া গেছিল হরপ্পা, হরপ্পা সাইট। সেই জন্য এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আরেকটা নাম হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। এই হরপ্পাকে কে আবিষ্কার করেছিল, কে এক্সকাভেট করেছিল? দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারো কে এক্সকাভেট করেছিল? রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে। আচ্ছা, এই রোপার কোথায়? রোপার হচ্ছে পাঞ্জাবে। কালীবঙ্গান কোথায়? রাজস্থানে। কালীবঙ্গান আমরা জানি ব্ল্যাক ব্যাঙ্গলস। আচ্ছা, আর বলে দিই, হরপ্পা কোন নদীর তীরে আছে? হরপ্পা হচ্ছে রবি নদীর তীরে। আর মহেঞ্জোদারো কোন নদীর তীরে? ইন্দাস। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, আচ্ছা, একটু সরিয়ে দিই আমি। আচ্ছা, দেখো, হরপ্পার সোশ্যাল সিস্টেম সম্পর্কে প্রশ্ন করেছে। হরপ্পার সোশ্যাল সিস্টেম কেমন ছিল? দেখো, স্লেভ লেবার বেসড, স্লেভের কোনো কথা তো আমরা যখন হরপ্পান সিভিলাইজেশন পড়ি তখন তো আমরা পড়ি না, তাহলে স্লেভ তো ছিল না। কালার বর্ণ বেশ, দেখো বর্ণর কথা কনসেপ্ট আমরা কোথায় পড়ি? ঋগ্বেদিক এজে পড়ি, ঋগ্বেদিক এজে। আচ্ছা, কাস্ট, এই বর্ণ সিস্টেমই পরবর্তীকালে রিজিড কাস্ট সিস্টেমে রূপান্তরিত হবে লেটার এর দিকে। তো হরপ্পার সময় আমরা না স্লেভ পড়ি, না কোনো কিং সম্পর্কে পড়ি, না বর্ণ সিস্টেম, না কাস্ট সিস্টেম সম্পর্কে পড়ি। তো মোরাললেস এটা ফেয়ারলি ইগালিটেরিয়ান ছিল, মানে মোরাললেস ইকুয়ালিটি ছিল সমাজে, মোরাললেস। ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য অনলি ইন দ্য সাইট উইথ অ্যান আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড। ইন দ্য সাইডের মধ্যে কোনটা আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড ছিল? তো ডকইয়ার্ড কি ছিল আমরা জানি, ডকইয়ার্ড ছিল হচ্ছে লোথাল। লোথাল কোথায়? গুজরাটে। দেখো, হরপ্পা সম্পর্কে এক্ষুনি আমরা পড়লাম, মহেঞ্জোদারো সম্পর্কে এক্ষুনি আমরা পড়লাম। লোথাল সম্পর্কে আর আমরা কি জানতে পারি? লোথালে আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি পাওয়া গেছিল, সেটা হচ্ছে ফায়ার অল্টার। ফায়ার অল্টার্স এর জন্য লোথাল কিন্তু বিখ্যাত। দেখো, এবার বলছি হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে কোনটা কারেক্ট। দেখো, হর স্যাক্রিফাইস ওয়াজ নোন টু দেম, না হর স্যাক্রিফাইস আমরা তো এটা পড়ি না জেনারেলি। হরপ্পান সিভিলাইজেশন হর স্যাক্রিফাইস তাদের কাছে জানা ছিল এরকমটা আমরা কিছু পড়ি। কাউ স্যাক্রেড ছিল, এটাও আমরা এরকম কিছু পড়ি না জেনারেলি। আচ্ছা, কালচার স্ট্যাটিক, জেনারেলি স্ট্যাটিক ছিল, এরকম কিছু না। পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম। পশুপতি শিবার কথা কিন্তু আমরা পড়েছি, তাই তো? পশুপতি শিবাকে খুব শ্রদ্ধা করা হতো। সিল সম্পর্কে পড়েছি। তো তাহলে কারেক্ট হয়ে যাবে অপশন সি। দেখো, তারপরে প্রশ্ন, হরপ্পানস ডিড নট নো দ্য ইউজ অফ। হরপ্পানসরা কিসের ইউজ জানতো না? দেখো, কপারের ইউজ জানতো, ব্রোঞ্জের ইউজ জানতো, গোল্ডের ইউজ জানতো। এগুলো দিয়ে তো ওরা বিজনেস করতো না, ট্রেড করতো, ট্রেড করতো অন্য কান্ট্রির সাথে। আয়রনের ইউজ ওরা জানতো না। আয়রনের ইউজ কবে এসেছিল? বেদিকে যে এসেছে, আয়রনের ইউজ ওনারা জানতেন না। হরপ্পার পিপলরা আয়রনের ইউজ জানতো না। দেখো, বলছে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্ম হয়েছিল তখন মুঘল এম্পায়ার কে ছিল? তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়েছিল? December 31, 1600। আচ্ছা, তখন তাহলে রাজা কে ছিলেন, মুঘল এম্পায়ার কে ছিলেন? আকবর। কেন? আকবরের সময়কালটা যদি আমরা দেখে নিই, আকবরের সময়কালটা হচ্ছে
1556 থেকে মোটামুটি 1605 অব্দি। তাহলে 1556 থেকে 1605 যদি হয়, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি প্রতিষ্ঠা হয় December 31, 1600 সালে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্মেশনের সময় মোগল এম্পায়ার ছিল হচ্ছে আকবর। এবার দেখো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সম্পর্কে প্রশ্ন করেছে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত সালে ফর্ম হয়েছিল এটা জিজ্ঞেস করছে। এটার অ্যান্সার হয়ে যাবে 1839 সালে। এটা কোথায় ফর্ম হয়েছিল? লন্ডনে ফর্ম হয়েছিল। লন্ডনে ফর্ম হয়েছিল। কার সাহায্য নিয়ে এটা ফর্ম হয়েছিল? কে হেল্প করেছিল এটা ফর্মেশনে? উইলিয়াম অ্যাডাম। উইলিয়াম অ্যাডাম এটার ফরমেশনে সাহায্য করেছিল। উইলিয়াম অ্যাডাম কে ছিলেন? উইলিয়াম অ্যাডাম ছিলেন রাজা রামমোহন রায়ের একজন বন্ধু। আচ্ছা, আর যারা যারা এতে হেল্প করেছিলেন তারা ছিলেন জর্জ থমসন, উইলিয়াম এডনিস, মেজর জেনারেল ব্রিগস। এখন কেন বলে দিচ্ছি, জেনারেলি অনেক সময় কি করে দেবে, হয়তো এই নামগুলো দিয়ে দেবে। জি থমসন, ডাব্লিউ এডনিস, এম ব্রিগস। কে বলবে এরা অ্যাসোসিয়েটেড ছিল, যে চারটে সোসাইটির নাম লিখে দেবে। তো এই টাইপেরও কিন্তু কোশ্চেন আসতে পারে। দেখো, বলছে যখন প্রভিন্সে জুন 1937-এ কংগ্রেস মিনিস্ট্রি ফর্ম হলো, তখন ভাইসরয় কে ছিল? আমি এর আগেও সেটাও একবার তোমাদেরকে বলেছি যে ভাইসরয় আর গভর্নর জেনারেল এদের যে টাইম লাইন, এটা তোমরা কিন্তু পড়ে নেবে। কোথা থেকে পড়ে নেবে? রাজীব আইরের বইয়ের লাস্টের দিকে অ্যাপেন্ডিক্সে দেখবে এরকম গভর্নর জেনারেল, ভাইসরয় এদের টাইম পিরিয়ড এবং ইম্পর্টেন্ট ইভেন্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। দেখো, লর্ড ইরউইন ছিল 1926 থেকে 1931, উইলিংটন 1931 থেকে 36, লিনলিথগো ছিল 1936 থেকে 44, আর ওয়েভেল ছিল 44 থেকে 47। মোরালেস এগুলো হচ্ছে টাইম পিরিয়ড। তো 1937-এ অ্যান্সার হয়ে যাবে হচ্ছে লর্ড লিনলিথগো। দেখো পরের প্রশ্ন, ফার্স্ট মাইসোর ওয়ার সম্পর্কে জিজ্ঞেস করেছে। ফার্স্ট মাইসোর ওয়ার কার কার মধ্যে হয়েছিল এটা বলেই দিয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হায়দার আলী হয়েছে। টাইম পিরিয়ডও বলে দিয়েছে, 1767 থেকে 1769। এবার বলেছে এই প্রথম মাইসোর যুদ্ধ শেষ হয়েছিল কোন ট্রিটির ফলে? তো এটা হবে ট্রিটি অফ মাদ্রাজ। দেখো একটা প্রশ্ন থেকে তোমরা কি জানতে পারছো? দেখো, ফার্স্ট মাইসোর ওয়ার কার কার মধ্যে হয়েছিল, হায়দার আলী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। টাইম পিরিয়ড জানতে পারছো 1767 থেকে 1769, এবং কোন ট্রিটি ফলে এই যুদ্ধ শেষ হয়েছিল, ট্রিটি অফ মাদ্রাজ, এটাও জানতে পারছো। এবার বাকি অপশন গুলো দেখে নিই। দেখো, তো ট্রিটি অফ এক্সলা চ্যাপেল, এটার ফলে ফার্স্ট কার্নাটিক ওয়ার এটা শেষ হয়েছিল। এটা ফার্স্ট কার্নাটিক ওয়ারের শেষ। এবং ট্রিটি অফ পন্ডিচেরি হচ্ছে সেকেন্ড কার্নাটিক ওয়ারের শেষ। দেখো, ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানির অ্যাফেয়ার্স ইন্টারফেয়ার করেছিল এবং একটা এবং একটা অ্যাক্ট পাস করেছিল 1773 সালে। সে একটা নাম কি ছিল? রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, এবং কোম্পানিকে রেগুলেট করার চেষ্টা করেছিল। তাছাড়াও এই রেগুলেটিং অ্যাক্ট 1773 এটার জন্য বিখ্যাত। সেটা হচ্ছে এখানে কি করা হয়, গভর্নর অফ বেঙ্গলকে কি 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 হিসাবে রেজিগনেট করা হয়? গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে রেজিগনেট করা হয়। তাছাড়াও এই অ্যাক্টের ফলে ক্যালকাটাতে কি হয়, সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ছিল? প্রথম প্রধান বিচারপতির নাম ছিল স্যার এলিজা ইম্পে। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে। দেখো, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে রিপিল করা হয়? এটা প্রশ্ন। দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসা হয় 1878 সালে। কেন নিয়ে আসা হয়? ইন্ডিয়ান প্রেস, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের যে প্রেস গুলো ছিল, তাদের ফ্রিডমকে কার্টেল করার জন্য, তাদের ফ্রিডমকে কার্টেল করার জন্য এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসা হয়। কে নিয়ে আসে? লর্ড লিটন। এবার লর্ড লিটনের টাইম পিরিয়ড ছিল হচ্ছে 1876 থেকে 1880, আর লর্ড রিপনের হচ্ছে 1880 থেকে 1884। তাহলে নিয়ে আসে 1878 সালে লর্ড লিটন। আর এটা রিপিল কবে করা হয়? 1881 সালে রিপিল করা হয়। রিপিল কে করে? লর্ড রিপন। কারণ টাইম পিরিয়ড দেখো 1880 থেকে 1884, অ্যান্সার হয়ে যাবে রিপন। তাহলে নিয়ে আসে কে? লর্ড লিটন, ইন্ডিয়ান প্রেসের স্বাধীনতা খর্ব করার জন্য। আর এটাকে রিপিল কে করে দেয়? লর্ড রিপন। আর ওনার টাইম কবে রিপন, কবে রিপিল করেন? 1881 সালে। আর লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় আমরা জানি সতী অ্যাবলিশন অ্যাক্ট এটা পাস হয়। সতীকে ইলিগাল হিসেবে ঘোষণা করা হয় লর্ড উইলিয়াম বেন্টিং এর টাইমে। রাজা রামমোহন রায়ের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেখো, বলছে ব্রিটিশ আর রঞ্জিত সিং এর মধ্যে যে ট্রিটি হয়েছিল সেটা কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল আমরা জানি, অমৃতসরে। ট্রিটি অফ অমৃতসর বলা হয় এটাকে। ট্রিটি অফ
অমৃতসর বলা হয়। এটা কত সালে হয়েছিল? 1809 সালে হয়েছিল। ঠিক আছে। এবার ব্রিটিশদের তরফে যিনি প্রতিনিধি ছিলেন এই ট্রিটিতে, তার নাম ছিল চার্লস মেটক্যাফে। আর শিখ কিংডম, পাঞ্জাবের শিখ কিংডমের তরফে প্রতিনিধি ছিলেন হচ্ছে রঞ্জিত সিং, শিখ কিংডমের তরফ থেকে। 1809 সালে হয় ট্রিটি অফ অমৃতসর। দেখো ইনিশিয়ালি যখন ব্রিটিশরা এসেছিল, তাদের ট্রেডিং পোস্ট গুলো কোথায় ব্রিটিশাররা করেছিল? ব্রিটিশাররা দেখো, বেঙ্গলে তো করেই ছিল, বেঙ্গলে প্রচুর ছিল। করমন্ডল কোস্ট, সাউথ ইন্ডিয়ায় তামিলনাড়ুর আশেপাশে করেছিল, এবং গুজরাটে আমরা জানি যে সুরাট ছিল, সেখানে ট্রেডিং পোস্ট করেছিল। তো ইনিশিয়ালি যেখানে ব্রিটিশদের ট্রেডিং পোস্ট ছিল না, নট বলেছে, সেটা হচ্ছে গোয়া। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গোয়া। দেখো বলছে ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া, এই থিওরির প্রোপাউন্ড কে করেন? এই থিওরি প্রোপাউন্ড করেন হচ্ছে দাদাভাই নরোজি। ওনার লেখা বইয়ের নাম কি ছিল? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা ছিল ওর বইয়ের নাম। আচ্ছা, উমেশ চন্দ্র ব্যানার্জি ফার্স্ট কি ছিলেন? ফার্স্ট সেশনের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন 1885 সালে বোম্বেতে। গোপাল কৃষ্ণ গোখলে আমরা আগের সাইডে দেখেছি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905। আর গান্ধী সম্পর্কে আমরা তো জানি অনেক কিছু। উনি কি করেছিলেন? নন কোঅপারেশন মুভমেন্ট করেছিলেন, সিডিএম, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট করেছিলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেছিলেন। এটা 1920, এটা 1930, এটা 1942। আচ্ছা, এবার পরের প্রশ্ন হচ্ছে ট্রিটি অফ সেরিঙ্গাপট্টনম সম্পর্কে। ট্রিটি অফ সেরিঙ্গাপট্টনম কবে হয়েছিল? 1792 সালে, এবং এই ট্রিটির ফলে তৃতীয় অ্যাংলো মাইসোর ওয়ার, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সমাপ্তি ঘটেছিল। এবার এই থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার কার কার মধ্যে হয়েছিল? ব্রিটিশদের তরফে ছিল, তিনি কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ছিলেন, এবং এদিকে ছিলেন হচ্ছেন টিপু সুলতান। টিপু সুলতান। 1792 সালে হয় ট্রিটি অফ সেরিঙ্গাপট্টনম, এবং এই ট্রিটির ফলে কোন যুদ্ধ শেষ হয়? থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার। ব্রিটিশের তরফ থেকে ছিল কর্নওয়ালিস, এবং মাইসোরের তরফ থেকে ছিল টিপু সুলতান। এবং ব্রিটিশকে কি সিড করে দেয়? মালাবার ওয়াজ সিডেড টু দা ব্রিটিশ। মালাবার দিয়ে দিতে হয় টিপু সুলতানকে ব্রিটিশদের। দেখো চারটে হিলে নাম দেওয়া আছে, তোমাকে বলেছি যে নর্থ টু সাউথ সায়াতে হবে। নর্থ টু সাউথ সায়াতে হবে, কোনটা নর্দার্ন মোস্ট, কোনটা সাউদার্ন মোস্ট, সেগুলো তোমাকে জানতে হবে। তাহলে দেখো এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি আমি, এবং তোমার ম্যাপটাও দেখাচ্ছি। তোমরা নিজে থেকেও ম্যাপটা দেখবে, আমি তাও ম্যাপটা দেখাচ্ছি তোমাদেরকে। নর্থে হচ্ছে নাল্লামালাই হিলস, তার নিচে জাবাদি হিলস, তার নিচে নীলগিরি হিলস, এবং তার নিচে হচ্ছে আনাইমালাই হিলস। নর্থ টু সাউথ দেখো, এখানে দেখো নাল্লামালা হিলস, এখানে জাবাদি হিলস, তারপর দেখো নীলগিরি হিলস এখানটায়, তো নাল্লামালা হিলস, এখানে জাবাদি হিলস। তাহলে এটা নর্থে হয়ে গেল। তার নিচে হচ্ছে জাবাদি হিলস, তার নিচে নীলগিরি, এবং তার নিচে হচ্ছে আনাইমালাই হিলস এখানে। ঠিক আছে। দেখো পরের প্রশ্ন বলছে ভারতের কোন স্টেট বা কোন ইউটি পাকিস্তানের সাথে কমন বর্ডার শেয়ার করে? পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে কে? জম্মু কাশ্মীর। এখন ইউটি জম্মু কাশ্মীর শেয়ার করে, হিমাচল প্রদেশ কিন্তু করে না। আমি দেখাচ্ছি ম্যাপ, তোমরা ম্যাপ দেখে নেবে। পাঞ্জাব করে, গুজরাট করে, এবং রাজস্থান করে। তাহলে 1, 3, 4, 5 হয়ে গেল answer। তাহলে 1, 3, 4, 5 ডি হচ্ছে অ্যান্সার। আমি দেখে দিচ্ছি ম্যাপ তোমাকে, দেখো। দেখো এই দেখো পাকিস্তান, দেখো জম্মু কাশ্মীর করছে, জম্মু কাশ্মীর করছে, পাঞ্জাব করছে, রাজস্থান করছে, এবং গুজরাট করছে। দেখো কোস্টাল স্টেট সম্পর্কে প্রশ্ন করেছে, কোন স্টেটে কোস্টাল বর্ডার নেই, এটা জিজ্ঞেস করছে। দেখো আমরা ম্যাপটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। দেখো এই দিকটাই হচ্ছে আরবিয়ান সি, এই দিকটাই হচ্ছে বে অফ বেঙ্গল। ঠিক আছে। দেখো কোস্টাল স্টেট কোনগুলো, দেখো 1 নম্বর হচ্ছে গুজরাট, ওই মহারাষ্ট্র, এখানে দেখো ছোট্ট স্টেট গোয়া 3, কর্ণাটক 4, কেরালা 5, তামিলনাড়ু 6, তারপরে অন্ধ্রপ্রদেশ 7, এখানে ওড়িশা 8, এবং ওয়েস্ট বেঙ্গল 9। তাহলে এই ওপরে এখানে হচ্ছে রাজস্থান। রাজস্থানে কিন্তু কোস্ট নেই, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রাজস্থান। দেখো আরাবল্লী রেঞ্জের হাইয়েস্ট পয়েন্ট জিজ্ঞেস করছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে গুরু শিখর, মাউন্ট আবু।
তাই তো? কোথায়? রাজস্থানে। রাজস্থান। আচ্ছা, দোদাবেলদা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? নীলগিরি। আনাইমুদি আনাইমালা হিলসের সাথে। এবং পাঁচমারি হচ্ছে সাতপুরা রেঞ্জের সাথে associated। দেখো, লার্জেস্ট স্টেট সম্পর্কে জিজ্ঞেস করেছে ইন্ডিয়া। লার্জেস্ট মানে হচ্ছে এরিয়া রেসপেক্ট জিজ্ঞেস করছে, এরিয়ার রেসপেক্টে লার্জ। এক নম্বর হচ্ছে রাজস্থান, 2 নম্বর মধ্যপ্রদেশ, 3 নম্বর হচ্ছে মহারাষ্ট্র। তাহলে অপশন এ অ্যান্সার হয়ে যাবে। তার মানে লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া জিজ্ঞেস করে, তার মানে এরিয়া ওয়াইজ লার্জেস্ট কোন স্টেট এটা জিজ্ঞেস করছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। এখানে তাহলে 1 নম্বর রাজস্থান, সেকেন্ডে মধ্যপ্রদেশ এবং থার্ডে মহারাষ্ট্র। দেখো, ইন্ডিয়ান লেজিসলেচার বাইক্যামেরাল কোন অ্যাক্টের ফলে হয়েছিল? বাইক্যামেরালিজম এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ। 1919-এ বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস হয়েছিল ফার্স্ট টাইম। আর 1909 মন্টে মেলো রিফর্মস, এটার ফলে কি হয়েছিল? ফার্স্ট টাইম সেপারেট ইলেকটোরেট এসেছিল। আর 1919-এর অ্যাক্টকে আমরা কি বলি? মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। এটার ফলে প্রথম বাইক্যামেরালিজম এসেছে। 1935 অ্যাক্ট আমরা জানি, ফার্স্ট টাইম এস্টাবলিশ করার চেষ্টা করেছিল অল ইন্ডিয়া ফেডারেশন, যদিও হয়নি, বাট চেষ্টা করে। আচ্ছা, নেক্সট, আনডিভাইডেড ইন্ডিয়াতে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি প্রথম কবে মিট করে? তাহলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং কোন ডেটে হয়েছিল? সেটা আমরা জানি, 9 ডিসেম্বর 1946। এবং কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল কোন মিশনের ফলে? ক্যাবিনেট মিশন প্ল্যানের ফলে। অ্যাজ পার ক্যাবিনেট মিশন মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের ফলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, এবং কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি প্রথম মিটিং করেছিল 9 ডিসেম্বর 1946-এ। আচ্ছা, দেখো, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে প্রশ্ন করছে। এই অ্যাক্টটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এখানে বলছে যে রেসিডিউয়ারি পাওয়ার ছিল, সেটা কার হাতে ছিল? দেখো, এখানে একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার কথা বলা হয়েছিল। অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার কথা হয়েছিল, যেখানে ব্রিটিশ প্রভিন্স থাকবে, যেখানে প্রিন্সলি স্টেট থাকবে, এদেরকে মিলে একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার কথা বলা হয়েছিল। কিন্তু প্রিন্সলি স্টেটটা জয়েন করেনি, তাই অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হয়নি। কিন্তু যেহেতু অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার কথা বলা হয়েছিল, তাই একটা ফেডারেল লিস্ট, একটা প্রভিন্সিয়াল লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট এর কথা বলা হয়েছিল। এবং কোনো আইটেম যদি এই তিনটে লিস্টে না থাকে, তাহলে সেটা হচ্ছে রেসিডুয়ারি আইটেম। সেই রেসিডুয়ারি আইটেমের উপর কার ক্ষমতা ছিল, কার পাওয়ার ছিল? সেটা ছিল গভর্নর জেনারেল। তাহলে রেসিডিউয়ারি পাওয়ার কার হাতে ছিল? গভর্নর জেনারেল। আচ্ছা, আমরা যদি বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখি, সেখানে রেসিডিউয়ারি পাওয়ার কার হাতে আছে? সেখানে রেসিডিউয়ারি পাওয়ার আছে ইউনিয়নের হাতে, সেন্টারের হাতে আছে রেসিডিউয়ারি পাওয়ার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু প্রিসাইডেড ওভার দ্য ইনঅগরাল মিটিং অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? এক্ষুনি আমরা দেখলাম প্রথম মিটিং কবে হয়েছিল, 9 ডিসেম্বর 1946-এ হয়েছিল। তো ওই দিন, 9 ডিসেম্বর 1946-এ প্রেসিডেন্ট কে ছিলেন? দেখো, এখানে তোমরা অনেকে হঠাৎ করে করতে গিয়ে ভুল করতে পারো। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রথম দিন ছিলেন না। প্রথম দিন টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে যিনি ছিলেন প্রথম মিটিং এ, টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে তিনি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। এবং ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের 2024-এর প্রিলিমসেও কিন্তু এই রিলেটেড একটা প্রশ্ন অলরেডি এসেছে। আচ্ছা, দ্য ক্রাউন টুক দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনটু ইটস ওন হ্যান্ড, মানে কোম্পানি থেকে ক্রাউনের হাতে রুল ট্রান্সফার কোন অ্যাক্টের ফলে হয়? এটা বলছে কোম্পানি থেকে ক্রাউনের হাতে রুল ট্রান্সফার কোন অ্যাক্টের ফলে হয়? 1857 মহাবিদ্রোহের পরে কোম্পানি থেকে ক্রাউনের হাতে চলে যায় রুল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর ফলে। ঠিক আছে। আচ্ছা, 1935 অ্যাক্ট সম্পর্কে আমরা অলরেডি দেখলাম। এবার তোমরা 25টা কোশ্চেন আলোচনা করে নিয়েছি। এবার তোমরা আমাকে বলবে যে আউট অফ 25 তোমাদের মার্কস কত।